বিদ্রোহ ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার করছে জান্তা সরকার, মানব ঢাল হিসেবে নিয়োগের অভিযোগ। নির্বাচনে না আসায় খেসারত দিতে হবে বিএনপিকে, বললেন ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ আন্দোলনেই হবে গণতন্ত্র পুনরুদ্ধার, দাবি বিএনপির। বাড়ছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ, প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতায় জোর চিকিৎসকদের। হাজার কোটি টাকার তহবিলেও সিনেমা হল তৈরিতে নারাজ মালিকরা, সারা বছরই চান ভারতীয় চলচ্চিত্র। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: নতুন স্বপ্ন দেখাচ্ছে রঙিন ফুলকপি, কম খরচে বেশি লাভ হয়, বাড়ছে আবাদ। মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে জোর করে জান্তা বাহিনীতে ঢুকানো হচ্ছে রোহিঙ্গাদের। এরই মধ্যে রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ উদ্বাস্তু ক্যাম্প ও বিভিন্ন গ্রাম থেকে ৪০০ জনকে প্রাথমিক প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, মানব ঢাল হিসেবে ব্যবহার করতেই রোহিঙ্গাদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। জানাচ্ছেন আশরাফ শুভ। বিদ্রোহীদের তীব্র হামলায় কোণঠাসা মিয়ানমারের জান্তা বাহিনী। গেল কয়েক মাসের যুদ্ধে নিজেদের শক্তি সামর্থ্য হারিয়ে অনেকটাই দুর্বল। প্রাণ বাঁচাতে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাংলাদেশ, ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। শক্তি পুনরুদ্ধারে গত ১০ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব নারী পুরুষকে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের বিধান চালু করে সরকার। তবে সেই পরিকল্পনা ভেস্তে যায় যখন তরুণ তরুণীরা দেশ ছাড়তে শুরু করে। এ অবস্থায় এবার রোহিঙ্গা সম্প্রদায়ের দিকে নজর জান্তা বাহিনীর। রাখাইনের বিভিন্ন গ্রাম এবং বাস্তুচ্যুতদের শিবির থেকে জোরপূর্বক ধরে নিয়ে রোহিঙ্গা পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে জান্তা সরকার। এরই মধ্যে রাজধানী সিত্তে থেকে ৩০০ এবং বুথিডং এলাকার ৪টি গ্রাম থেকে অন্তত ১০০ জনকে আটক করে সামরিক প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। ২ সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে তাদের। পাশাপাশি প্রতিটি ছোট গ্রাম থেকে ৫০ জন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবির ও বড় গ্রাম থেকে ১০০ জনের তালিকা দিতে স্থানীয় রোহিঙ্গা নেতা এবং প্রতিনিধিদের উপর চাপ দিচ্ছে সামরিক বাহিনী। সেনাবাহিনীর সাথে কাজ করতে বাসিন্দাদের ১ বস্তা চাল, জাতীয় পরিচয়পত্র এবং নগদ অর্থেরও প্রলোভন দেখানো হচ্ছে। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিধান শুধু মিয়ানমারের নাগরিকদের জন্য প্রযোজ্য, কিন্তু রোহিঙ্গাদের নাগরিক পরিচয় রদ করেছে মিয়ানমার সরকার। স্থানীয়দের শঙ্কা, যুদ্ধে রোহিঙ্গাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতেই এই কার্যক্রম চালাচ্ছে জান্তা সেনারা। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। উপজেলা পরিষদের নির্বাচনে না এলে জাতীয় নির্বাচনের মতোই ভুলের খেসারত দিতে হবে বিএনপিকে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনকে উন্মুক্ত করা হয়েছে, এবার কাউকে দলীয় মনোনয়ন দেয়া হবে না। এর আগে ফেনীর দাগনভূঞা বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারাগার থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে জনগণের কাছে যাননি তিনি। বঙ্গবন্ধু কন্যার ডাকে বাংলাদেশের আপামর জনগণ, নারী পুরুষ, ফার্স্ট টাইম ভোটাররা 42 পয়েন্ট প্লাস অংশ নিয়েছে। টাউন উপজেলা নির্বাচনে এর চেয়েও বেশি উপস্থিতি হবে। আবারও ওইরকম কিছু করতে গেলে তাদের পালাতে হবে। ক্ষমতায় যেতে নয়, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। রাজধানী পূর্ব জুরাইনে কারাগারে মারা যাওয়া বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে একদলীয় শাসন কায়েম হয়েছে। ক্ষমতাসীনরা জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও হরণ করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন ড মঈন। ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করে না, আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাবার জন্য নয়। আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য যে আমরা এদেশে একটি পরিবর্তন চাই, যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরে আসবে। শীতের প্রকোপ কমতে থাকায় জ্বর, সর্দি, কাশি সহ নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। রাজধানীর হাসপাতালগুলোতে দিনে প্রায় দ্বিগুণ শিশু রোগী আসছে। নিউমোনিয়া প্রতিরোধে শিশুদের তরল, প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি ধুলাবালি থেকে দূরে রাখতে মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন শীত পরবর্তী নানা রোগে আক্রান্ত নবজাতক ও শিশুরা। মাগুরার 3.5 মাসের শিশু তৌহিদা ঠান্ডা লাগায় শ্বাস নিতে পারছিল না। স্থানীয় চিকিৎসক দেখিয়ে পরীক্ষা নিরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ায় ঢাকায় আনা হয়েছে তাকে। শিশু হাসপাতালে কয়েকদিনের চিকিৎসায় সুস্থ হওয়ার পথে। এমনি স্যালাইন এখান থেকে দিচ্ছে, এখন আগে লিখে দিছিল আমরা নিয়ে আসতাম, এখন এখান থেকে দিচ্ছে। কেটি ইনজেকশন দেয়, তারপরে ফ্লুকুলাক্স দেয়। 681 বেডের এই বিশেষায়িত হাসপাতালে খালি নেই একটি বেডও। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ছিল, তখন আমরা আইসোলেশনে আনি ভর্তি করেছি। মিরপুর 4 দিন ছিল, 4 দিন পরে ছুটি দিছে, বাসায় গেছি, ওষুধ খাওয়াইছি। বাসায় 5 দিন পর দেখি ঠান্ডা কমে নাই, আবার বললো একদিনে তাহলে শিশুতে নিয়ে যাবে, শিশুতে নিয়ে আসছি। ওর এখন মানে আজকে কয়েকদিন ধরে কাশি, ঠান্ডা, ঠিক আছে, কাশিটা এখনো ভালো হচ্ছে না, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে শিশুদের তরল এবং প্রোটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। সূর্যালোকে বা রোদে রেখে ভিটামিন ডি এর ঘাটতি পূরণও দরকারি। হলেই অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে এখন হচ্ছে যখন সত্যি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এটা একটা খুব অ্যালার্মিং পর্যায়ে চলে গিয়েছে। এখন যখন সত্যি নিউমোনিয়া, আপনি যেটা বললেন নিউমোনিয়া, তখন দেখা গেল যে অনেক খুব শক্তিশালী অ্যান্টিবায়োটিকটা ফার্স্ট জেনারেশন তো বাদই দিলাম, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। মানে পর্যাপ্ত প্রোটিন দিতে হবে, পর্যাপ্ত ফ্যাট দিতে হবে এবং একটা ব্যালেন্স ডায়েটে অভ্যাস করতে হবে। সূর্যের আলোটা কম পাচ্ছে, তার জন্য আমরা কিন্তু প্রচুর ভাইটামিন ডি চেক করে দেখা যায় যে বাচ্চাদের ভাইটামিন ডি কম পাওয়া যাচ্ছে। নিউমোনিয়া পরবর্তী সময়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। সিনেমা হল তৈরিতে সরকার হাজার কোটি টাকার তহবিল করে দিলেও সাড়া নেই হল মালিকদের। ভালো সিনেমা না থাকায় বিনিয়োগের ঝুঁকি নিতে চান না তারা। এ অবস্থায় সারা বছর ভারতীয় চলচ্চিত্র আমদানি চান মালিকরা। তবে পুরোপুরি বিরোধিতা না করলেও অবাধ আমদানির সুযোগ দেওয়ার বিপক্ষে দেশি চলচ্চিত্র প্রযোজকরা, জানাচ্ছেন মেহেদি হাসান। 2003 সালেও দেশে প্রায় 1,500 সিনেমা হল ছিল। ভালো সিনেমা আসলে খালি থাকতো না হল। 2 দশকের মধ্যে হলের সংখ্যা নেমে আসে 100-তে। এ অবস্থায় বাণিজ্যিক ছবিতে বড় বিনিয়োগ নেই, তাই একসময়ের সরগরম এফডিসি চত্বর এখন নীরব। কোভিডের ধাক্কা কাটিয়ে চলচ্চিত্রের সুদিন ফিরাতে 3 বছর আগেই আধুনিক সিনেমা হল নির্মাণের জন্য 1,000 কোটি টাকার তহবিল ঘোষণা করে সরকার। নতুন নির্মাণের জন্য 10 কোটি এবং সংস্কারের জন্য 5 কোটি টাকা 4.5 থেকে 5% সুদে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত ছাড় হয়েছে মাত্র 18 কোটি টাকা। হল মালিকরা বলছেন, ভালো সিনেমা না থাকায় বছরের বেশিরভাগ সময়ই হল ফাঁকা থাকে। বছর জুড়ে ভারতীয় চলচ্চিত্র চালানোর অনুমোদন দিলে সিনেমা হলে সুদিন ফিরবে বলে মনে করেন তারা। থর যে মুভিটা, এটা কিন্তু মার্ভেলের একটা বড় একটা মুভি। একই সময় সুরঙ্গ চলছিল, সুরঙ্গের কারণে আমাকে থরকে বের করে দিতে হচ্ছে, কোনো আমি স্ক্রিন দিতে পারিনি। তো আমার কথা হলো যে ঠিক একই জিনিস হবে হিন্দি ছবির ক্ষেত্রে বা যে কোনো ছবির ক্ষেত্রে। আমাকে ভালো ছবি বানাতে হবে। এখন ভালো ছবি বানাবো না আমরা, কিন্তু আমরা আন্দোলন করব বিদেশি ছবির বিরুদ্ধে, এটা তো হতে পারে না। হলে যাওয়ার জন্য পরিবেশ আমরা তৈরি করেছি, হলে যাওয়ার অভ্যাসটা মানুষের তৈরি করতে হবে, সে কারণে সব কিছু ওপেন করে দেওয়া উচিত। প্রযোজকরা আমদানির বিরোধিতা না করলেও বাংলাদেশি চলচ্চিত্রকেই গুরুত্ব দেওয়ার দাবি করছেন। ওপেন আসলেই আমরা রাজি না। ওপেন করতে
হলে আমাদের চলচ্চিত্র সারা বছরই হিন্দি ছবি চলবে, তাহলে তার বাংলা ছবি চলবে না। ওপেন করে সারা বছরই যদি সুযোগ দেওয়া হয়, তবে একটা নীতিমালা করতে হবে যে নির্দিষ্ট পরিমাণটা বেঁধে দিতে হবে যে এই পরিমাণ প্রতি বছর হিন্দি ছবি আসবে বাংলা ছবির পাশাপাশি। আমাদের বাংলা ছবিকে সবসময় প্রায়োরিটি দিতে হবে। 2 বছরের জন্য পরীক্ষামূলকভাবে 18টি ভারতীয় সিনেমা আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বাজার দেখে আগামীতে হিন্দি চলচ্চিত্র আমদানির নীতিমালা চূড়ান্ত করতে চায় সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএসবি ক্যাম্ব্রিয়ান বইমেলা প্রতিদিন। দর্শক, অমর 21 বইমেলা শেষ সময়টাতে এসে প্রতিদিনই পাঠক দর্শনার্থী ভিড় জমে উঠছে মেলাতে। এই মুহূর্তে মেলায় রয়েছেন সহকর্মী মানিক শিকদার, তাকে যুক্ত করে নিচ্ছি। মানিক, বইমেলার শেষ দিকটাতে পাঠক সমাগম তো অনেক বেড়েছে, কিন্তু নতুন বই এবং বেচা বিক্রির কি খবর রয়েছে আপনার কাছে জানান। ফেরদৌসী, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, আজকে 26তম দিন এবং আজকে যেহেতু ছুটির দিন, শবে বরাতের ছুটির দিন থাকার কারণে বিকেল থেকে কিন্তু হাজারো দর্শনার্থীদের ভিড় আজকে লেগেছিল। যেহেতু শেষ পর্যায়ে, যার কারণে যারা দর্শনার্থী আছেন আজকে তাদের কিন্তু বেশিরভাগই হচ্ছে ক্রেতা, অর্থাৎ তারা বই কিনতে চান। আমরা আজকে কয়েকটি স্টল, পেভিলিয়ন এবং বেশ কয়েকটি স্থানেও আমরা কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি যে আমরা যারা এখানে আসছেন পাঠক এবং যারা দর্শনার্থী যারা আছেন, তারা যেটা বলেছেন যে বইয়ের যে বিক্রি সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে। এবং আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আমরা ছিলাম, সেখানে প্রধান বিচারপতি ছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে বাংলা ভাষা ছড়িয়ে দেওয়ার জন্য মানে যে চেষ্টা করা উচিত সেটাই কিন্তু চলছে, সরকারিভাবেও চলছে বা বিভিন্নভাবে কিন্তু চলছে। এই মুহূর্তে আমাদের সাথে একজন কবি আছেন মেলায়, আমরা পেয়েছি রেজাউদ্দিন স্টালিন। আপনার সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই এবারে বই মেলায় আপনার কি বই আসলো এবং সার্বিকভাবে এবারে মেলাটা আপনি কিভাবে দেখছেন। অনেক ধন্যবাদ। এবার আমার বইমেলায় একটি কবিতার বই, আমি প্রতি বছর একটি বই করি, একদিন সব ঠিক হয়ে যাবে বইয়ের নাম। একটা হতাশা আছে মানুষের মধ্যে, সেজন্য আমি একটা আশার বাণী শোনাতে বইটি বের করেছে কণ্ঠস্বর প্রকাশনী, আর প্রচ্ছদ করেছে মুস্তাফিজ কারিগর। 554 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটি ভালো, কবিতার বই হিসাবে সারাটা এবার ভালো। আর সার্বিক বইমেলার যে অবস্থা সেটি একটু অব্যবস্থা আমি লক্ষ্য করছি। মানে এত ধুলাবালি যে প্রতি বছর পানি দেওয়া হতো, পানিও ঠিক মতো দেওয়া হচ্ছে না। এবং লক্ষ্য করবেন যে বইয়ের ক্রেতারা কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে বেরোবে, পয় নিষ্কাশন প্রণালী কোনো কিছুর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য বিধান করা হয়নি। এবার বইমেলা খুবই আমাদের কাছে দুঃখজনক হলো সত্য যে অন্য বারের চেয়ে একটু অব্যবস্থাপনা বেশি। আর একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে লেখক পাঠক মুখোমুখি সেখানে দেশের গুরুত্বপূর্ণ লেখকদের কোনো জায়গা নেই। মুখ চেনা, কিছুটা মানে নিজেদের একটা কাছের, হ্যাঁ, যে সেই সব লোকদেরকে সেখানে আনা হচ্ছে। তাইলে মেলায় এসে যারা প্রকৃত লেখকদের কথা শুনতে চায় তারা বঞ্চিত হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আর কথা হচ্ছে ভালো বই খুব কম, তবে এবার আমি বইমেলায় একটি বই কিনলাম। আমি বইমেলায় খুব বেছে বই কিনি। এবার আমি আমাদের তরুণ কবি শহীদুল ইসলামের একটা বই কিনেছি। বইটির নাম হলো জীবন ছবি। বেশ চমৎকার কিছু কবিতা আছে। এই বইটি সবাইকে পড়ার জন্য অনুরোধ করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় যেহেতু কম, বেশি কথা বলছি না। ফেরদৌসী, যেটা শুনছিলেন যে এবারে মেলা নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন যে মেলার পরিবেশ ভালো, আবার কেউ বলছেন যে মেলার পরিবেশ আগের তুলনায় একটু খারাপ। তো এরকম প্রতিক্রিয়া তো ছিল এবং থাকবেই। কিন্তু এবার যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে, অনেকটা গধূলি লগ্নে চলে এসেছে মেলা, শেষ পর্যায়ে যারা পাঠক দর্শনার্থী যারা স্রোত আছেন তারা কিন্তু চাচ্ছেন শেষ পর্যায়ে তাদের পছন্দের বইটি সংগ্রহ করতে। তো ফেরদৌসী, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর 21 বইমেলা প্রাঙ্গণ থেকে সার্বিক যে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। এই মুহূর্তে চলে যাচ্ছি বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে জিআই পণ্য হিসেবে গোপালগঞ্জের রসগোল্লার স্বীকৃতি, মিষ্টান্ন খাতে ইতিবাচক প্রভাবের প্রত্যাশা।
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। জিআই পণ্য হিসেবে গোপালগঞ্জের রসগোল্লার স্বীকৃতি দেশের সার্বিক মিষ্টান্ন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে, পাশাপাশি এটির অর্থনৈতিক গুরুত্ব বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। আর দেশ বিদেশে এই রসগোল্লার খ্যাতি ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় ৮৬ বছর আগে ১৯৩৮ সালে গোপালগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয় এলাকায় ছোট্ট একটি ঘরে বসন্ত দত্ত তাঁর ১৪ বছরের ছেলে সুধীর দত্তকে নিয়ে চালু করেন রসগোল্লার দোকান, নাম দেন দত্ত মিষ্টান্ন ভাণ্ডার। ২০১৯ সালে সুধীর দত্তের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির হাল ধরেন তাঁর সন্তান সবুজ দত্ত। সময়ের সাথে দত্তের রসগোল্লার খ্যাতি দেশ ও দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। এলাকায় গড়ে ওঠে আরও মিষ্টির দোকান। গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গরুর দুধ সংগ্রহ করে কারখানায় নিয়ে আসেন উদ্যোক্তারা। সঠিক প্রক্রিয়ায় এতে প্রয়োজনীয় সব উপাদান মিশিয়ে বানানো হয় রসগোল্লা সহ নানা পদের মিষ্টি। অনেক লোক আমাদের ঠিক করা আছে, তারা বিভিন্ন এলাকা থেকে দুধগুলো টোকাইয়ে নিয়ে আসে। ভিড় লেগেই থাকে মিষ্টির দোকানে। ভালো মিষ্টি পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। যে ওনারা খাঁটি দুধ থেকে মিষ্টিগুলো তৈরি করেন, যেটা আমরা বংশ পরম্পরায় শুনে আসছি। দত্ত সহ আরও ৮-১০টি দোকান বেসিক্যালি এখানে মিষ্টি তৈরি করে। সম্প্রতি গোপালগঞ্জ জেলার প্রথম পণ্য হিসেবে জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী এই রসগোল্লা। ফলে পণ্যটির সুখ্যাতি আরও বাড়বে বলছেন দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী। জিআই পাওয়ার পরে আমরা বেশি আনন্দিত, অনেক গর্বিত, এবং আমরা ভবিষ্যতে যাতে এই পণ্য আরও বেশি আকারে তৈরি করতে পারি বা দেশের অন্যান্য প্রান্তে ছড়াই দিতে পারি, সেই চেষ্টা করব। জিআই স্বীকৃতি রসগোল্লার অর্থনৈতিক গুরুত্ব বাড়বে, মান ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। গোপালগঞ্জের যে রসগোল্লাটা, যেটা স্পেশাল মিল্ক থেকে তৈরি, মিল্ক কন্টেন্টে যে ফ্যাট আছে, এসএনএফ আছে, তার যে পিএইচ মাত্রা আছে, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের। যখনই জিআই পণ্যের একটা স্বীকৃতি পাবে, তখন তার প্রসারের জন্য এবং তার ট্রেডের জন্য আমাদের কিন্তু একটা ক্ষেত্র সৃষ্টি হবে। ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশনের নিয়ম মেনে শিল্প মন্ত্রণালয় জিআই সনদ দেয়। জিআই হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, গোপালগঞ্জ। ময়মনসিংহ সিটি নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটি উপনির্বাচনের প্রচারণা। ময়মনসিংহ ও কুমিল্লা প্রতিনিধির তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা। সকালে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু নগরীর রেলি মোড়ের ইসলামবাগ বস্তি এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। তারা যে ভালোবাসাটুকু অতীতের মতো দিয়েছেন, যদি আল্লাহ পাক 9 তারিখে নির্বাচিত করেন, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তোলার জন্য। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীক নিয়ে মেয়র প্রার্থী এহতেশামুল আলম নগরীর কাঁচিঝুলি এলাকায় প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, 9 মার্চ ভোটাররা তাকে নির্বাচিত করবেন। নির্বাচন করার মধ্যে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে এই শহরে গরিব দুঃখী মানুষের সেবা করে আমার সবচেয়ে বড় কাজ। আর এ সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাস, মাদক দূর করতে চাই। মেয়রের পাশাপাশি কাউন্সিলররাও ব্যস্ত প্রচারণায়। 3 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। যে কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি, তার কিছু কাজ এখন অসম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজগুলো বাস্তবায়ন। এদিকে কুমিল্লা সিটি উপনির্বাচনে 4র্থ দিনের মতো প্রচারণায় ব্যস্ত 4 মেয়র প্রার্থী। সকালে সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতার টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু নগরীর রাজগঞ্জ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তার পোস্টার ছিঁড়ে ফেলা সহ নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। আমি ব্যক্তিগতভাবে কালকে আমি অভিযোগ দিয়েছি নির্বাচন করছে, আমার ছবি আছে, ছবি আছে, আমার লোকগুলোকে যে মারছে
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মেয়র প্রার্থী নুরুর রহমান মাহমুদ তানিক হাতি প্রতীক নিয়ে সকালে নগরীর মফিজাবাদ কলোনি থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি নগরের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তিনি তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। যেখানেই আমরা পোস্টার লাগাই সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। সারা রাত কষ্ট করে আমার কর্মীরা পোস্টার লাগায়, সকালবেলা যেয়ে দেখে পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সার সকাল 9:30টায় নগরীর ফুলতলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি তার কর্মী সমর্থকদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করেন। আমি তাদেরকে বলবো অযথা ইস্যু উঠাবেন না, কারণ হচ্ছে এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনার যে যাকে ফোন করে ধমক দেন এটা কিন্তু এখন রেকর্ড থাকে। অপরদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর কালিয়াজুরি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি প্রতিপক্ষের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। প্রভাব ফেলার চেষ্টা যদি বলবো তাহলে আমি বলবো যেটা একদম ওনার ব্যক্তিগত মতামত, কারণ প্রভাবিত বলতে উনি কি বোঝাচ্ছে, ওনাকে এলিগেশনটাও ক্লিয়ার করতে হবে যে উনি কোন সেক্টরটার মধ্যে দেখছে। আর আমি বলবো যে সোশ্যাল মিডিয়া আসলে কমপ্লেইন করার জায়গা না। এখানে একটা নির্বাচন কমিশন আছে, ওনার যদি কোনো রকম সমস্যা বোধ হয় উনি নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখতে পারে। এবার কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটার 2,42,698 জন। 105টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কিশোর গ্যাং সদস্যদের ছবি গণমাধ্যমে প্রকাশ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি এম এনায়েতুর রহিম। সুপ্রিম কোর্ট মিলনায়তনে ল রিপোর্টার্স ফোরামের সাইবার নিরাপত্তা ও আদালত সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় তিনি বলেন, বিচারপতিরা দুর্নীতি করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতেই পারে, তবে সেটা অবশ্যই যাচাই করা উচিত, কারণ বিচারপতিরা সংবাদ সম্মেলন করতে পারেন না। সাংবাদিকদের সতর্কতার সাথে সংবাদ পরিবেশন করারও আহ্বান জানান বিচারপতি এম এনায়েতুর রহিম। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। স্বপ্ন দেখাচ্ছে পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ রঙিন ফুলকপি ভ্যালেন্টিনা। আবাদে বাজিমাত করেছেন পাবনার আসলাম, টাঙ্গাইলের আজাদ আলী এবং হিলির গোলাম মুস্তফা। হলুদ ও বেগুনি রঙের ফুলকপি বিক্রিও হচ্ছে বেশ। কম খরচে বেশি লাভে নতুন জাতের এই সবজি আবাদে আগ্রহী অন্য চাষিরাও। পাবনা, টাঙ্গাইল ও হিলি প্রতিনিধির তথ্য ও ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা। বেগুনি ও হলুদ রঙের ফুলকপি চাষে প্রথমবারেই সফল পাবনার বিলভাদুরিয়া গ্রামের কৃষক আসলাম আলী। আসলামের 2 মেয়ে ইউটিউবে ভ্যালেন্টিনা নামে পরিচিত নতুন জাতের ফুলকপিটির ভিডিও দেখে বাবাকে চাষে উদ্বুদ্ধ করে। পরে ঢাকা থেকে আনা বীজে 7,500 চারা 1.5 বিঘা জমিতে রোপণ করেন তিনি। চমকপ্রদ ফলন পেয়ে জমি থেকেই পাইকারিতে 60 থেকে 65 টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করছেন আসলাম ও তার বাবা। সব মিলিয়ে 50,000 টাকা ব্যয় হলেও প্রায় 2 লাখ টাকার কপি বিক্রি হবে বলে আশাবাদী তারা। 7,500 গাছ লাগাইছি 1.5 বিঘে, তে মোটামুটি খুব ভালো ফলন হয়েছে এবং বাজার দরও খুব ভালো এবং মানুষের প্রচুর চাহিদা, নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। হলুদটা দেখতে একটু বেশি ভালো লাগছে, সবুজ ওই বেগুনি কালার ওইটা আরো বেশি ভালো। দিনাজপুরের হিলিতেও প্রথমবারের মতো 20 শতক জমিতে ভ্যালেন্টিনা চাষে লাভবান বলরামপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফা। প্রচলিত সাদাগুলোর দাম 20 টাকা হলেও বেগুনি এই ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্য জাতের কপি যদি বাজারে চলে 20 টাকা, এই 50 টাকা, এই জন্য এটা লাভজনক। এটা আবাদ করলে আমার লাভ বেশি। সহজেই আকৃষ্ট করছে ক্রেতাদেরও। বাজারে নেয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। কম খরচে বেশি লাভে ভ্যালেন্টিনা চাষে আগ্রহী অন্য কৃষকরাও। কল্পনাও ছিল না যে এখানে এই আবাদটা হয়েছে, তা আমি দেখা বলে এসে দেখতেছি যে না, খুব সুন্দর। আমরা আগামীতে চেষ্টা করব। আবাদ বাড়াতে চাষীদের সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের। এটা বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের ক্যান্সার প্রতিরোধী কিন্তু এটার গুণ আছে, যে ঔষধি গুণ সম্পন্ন, এবং আমাদের বাজারে যে সাদা ফুলকপি যেটা পাওয়া যাচ্ছে তার থেকে এটার নিউট্রিয়েন্ট কন্টেন্ট অনেক বেশি, পুষ্টিমানও বেশি। তো আমরা চাই যে আমাদের উপজেলাতে এই চাষ আরো বৃদ্ধি হোক এবং কৃষকরা উৎসাহিত হোক। প্রদর্শনী খামারটির মাধ্যমে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং নতুন নতুন জাতের তারা সবজি উৎপাদন করছে। টাঙ্গাইলের কৃষকদের মাঝেও ক্যারোটিনা ও ভ্যালেন্টিনা জাতের রঙিন ফুলকপি ব্যাপক আশার আলো তৈরি করেছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিম পাড়ার কৃষক আমজাদ আলী খান মাত্র 15 শতক জমিতে রঙিন ফুলকপির আবাদ করে প্রথম বছরেই বাজিমাত করেছেন। বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই ফুলকপি আবাদে। হলুদ, বেগুনি
এবং এর সাথে আরো মিশ্র কিছু কালার আছে, স্নো হোয়াইট আছে, এবং এই কপি আমি বাজারজাত করে বেশ লাভবান হইতেছি। নতুন জাতের ফুলকপি আবাদে সব ধরনের সহায়তা ও প্রযুক্তিগত সুবিধা প্রদানের কথা বলছে কৃষি বিভাগ। ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা দমন এবং জৈব সার ব্যবহার করে ফসলের উৎপাদন যাতে বৃদ্ধি হয় সেই ব্যাপারে পরামর্শ দিয়েছি। মোটামুটি আমরা তাকে চেষ্টা করেছি বিষমুক্ত পদ্ধতিতে এই সবজিটা যেন উৎপাদিত হয়। বিটা ক্যারোটিন পুষ্টি এবং ক্যান্সার বিরোধী ঔষধি গুণ সমৃদ্ধ এই ফুলকপির চাহিদা ক্রমেই বাড়ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পেশাগত পরিবেশ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে মত বিনিময় করলেন ইউরোপ ও যুক্তরাজ্যের 50 জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক। রাজধানীর একটি হোটেলে একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সভায় নিজেদের অভিজ্ঞতা, উদ্ভাবন ও নতুন নতুন গবেষণার তথ্য তুলে ধরেন বিদেশি চিকিৎসকরা। এটি বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন যুগের সূচনা করবে বলে মনে করেন প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আগামী 7 দিন সিলেটে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন বিদেশি চিকিৎসকরা। তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। যত বই তত প্রাণ স্লোগানে 24 মে থেকে 27 মে পর্যন্ত 4 দিনের বইমেলায় অংশ নেবে বাংলাদেশের 25টি, কলকাতার 5টি এবং আমেরিকা কানাডার 10টি সহ 40টি প্রকাশনা সংস্থা। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে বইমেলার চেয়ারপারসন ডক্টর নূর নবী জানান, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখক, কবি, শিল্পী ও পাঠকদের মিলন মেলা এবং বাংলা ভাষা, সাহিত্য এবং কৃষ্টির নিবিড় চর্চাকেন্দ্রে পরিণত হয়েছে এই মেলা। শেষ করব কিংবদন্তি গজল শিল্পী পঙ্কজ উদাসের চিরবিদায়ের খবর জানিয়ে। চিরবিদায় নিলেন কিংবদন্তি গজল শিল্পী পঙ্কজ উদাস। তার বয়স হয়েছিল 72 বছর। পরিবার জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ভারতের এই জনপ্রিয় শিল্পী। 1980 সালে আহত শিরোনামে গজল অ্যালবামে শুরু সঙ্গীত দুনিয়ায় তার যাত্রা। এরপর হিন্দি সিনেমা, ইন্ডি পপ সহ অসংখ্য বাংলা গানে দর্শক শ্রোতাদের মন কেড়ে নিয়েছিলেন পঙ্কজ উদাস, জানাচ্ছেন দুলি মল্লিক। এমন রোমান্টিক গানে দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেন পঙ্কজ উদাস। चांदी जैसा रंग है तेरा, सोने जैसे আর অসাধারণ সব গজলে 80-90 দশকে মাতিয়েছেন দর্শক হৃদয়। বর্তমান সময়ে রোমান্টিক তরুণ তরুণীদেরও গানে গানে ভালোবাসা প্রকাশের কথা বলেছিলেন তিনি। इस गीत की चंद लाइनें गुनगुना दीजिए, आपका काम बन जाएगा। एटलीस्ट 1 हफ्ते तक तो बन जाएगा, उसके बाद की गारंटी नहीं देता मैं। সঙ্গীত জগতে তার পদচারণা 4 দশকেরও বেশি সময়। গুজরাটে জন্ম নেয়া এই শিল্পীর সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু 1980 সালে আহত শিরোনামে গজল অ্যালবাম দিয়ে। এরপর আর থেমে থাকেননি, একের পর এক গানে জয় করে নিয়েছেন সঙ্গীত প্রেমীদের হৃদয়ে। নশা, পয়মনা, হামসফরের মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। গেয়েছেন বাংলা গানও। চোখ তার চোরাবালি মন যে পাথর, চোখ তার চোরাবালি মন যে পাথর। পদ্মশ্রী সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার ঝুলিতে। मैं कहाँ जाऊँ होता नहीं फैसला, मैं कहाँ जाऊँ। 2022 সালে মহাদেবী কালিদাস নাট্য মন্দিরের মঞ্চে সঙ্গীত জীবনের 40 বছর উদযাপনে আবেগপ্রবণ হয়ে পড়েন পঙ্কজ উদাস। ফেলে আসা রঙিন দিনগুলোকে ফের জড়িয়ে ধরতে চেয়েছিলেন তিনি। তবে সেই ইচ্ছা আর পূরণ হলো না। দীর্ঘ অসুস্থতাকে সঙ্গী করে মুম্বাইয়ের হাসপাতালেই চিরবিদায় নিতে হলো তাকে। দুলি মল্লিক, 21 টেলিভিশন।
শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদ্রোহ ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার করছে জান্তা সরকার, মানব ঢাল হিসেবে নিয়োগের অভিযোগ। নির্বাচনে না আসায় খেসারত দিতে হবে বিএনপিকে, বললেন ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ আন্দোলনেই হবে গণতন্ত্র পুনরুদ্ধার, দাবি বিএনপির। বাড়ছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ, প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতায় জোর চিকিৎসকদের। হাজার কোটি টাকার তহবিলেও সিনেমা হল তৈরিতে নারাজ মালিকরা, সারা বছরই চান ভারতীয় চলচ্চিত্র। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল।